তাহলে বন্ধুরা আমরা চলে এসেছি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর সেমিফাইনাল পর্ব। এবং এটা সেমিফাইনাল নাকি এটা একটা যুদ্ধ, এইটা বলা কিন্তু এখন প্রচণ্ড কঠিন। মানে এই মুহূর্তে যা চলছে এবং যে দুটো টিম আছে, স্পেন ভার্সেস ফ্রান্স, আজকে সেমিফাইনালটা শুধুমাত্র স্পেন ভার্সেস ফ্রান্স নয়, এটা আসলে ইউরোপ ফুটবলের দুই ফুটবল ফিলোসফির একটা মানে টাসল, একটা ব্যাটল। আর রিসেন্ট হিস্ট্রি বলছে স্পেন সাইকোলজিক্যালি একটু এগিয়ে, সাইকোলজিক্যালি, অন দ্য পিচ কিন্তু বলছি না। আমরা যদি ফ্রান্সকে দেখি এই মুহূর্তে ওরা যে ফর্মে আছে এবং স্পেন যে ফর্মে আছে, তাহলে যে কোনো মানুষই এক নিমিষেই বলে দেবে যে ফ্রান্স এগিয়ে। বাট আই সেড সাইকোলজিক্যালি স্পেন অ্যাহেড। কারণটা কি? শেষ 5টা ম্যাচে স্পেন ভার্সেস ফ্রান্সের যে লাস্ট 5টা ম্যাচ হয়েছিল, সেই 5টা ম্যাচে 3বার জিতেছে স্পেন, 2বার ফ্রান্স। তাহলে বলাই যায় যে অলমোস্ট 50-50। বাট নো, 3বার যে স্পেন জিতেছে তার মধ্যে একটি হলো ইউরো 2024, সেখানে 2-1। 2025-এর নেশন লিগের ফাইনাল, সেখানে স্পেন জিতেছে 5-4, স্পেন জিতেছে 5-4। আর এর আগে যেখানে ফ্রান্স জিতেছিল সেটা ছিল 2021-এর নেশন লিগ ফাইনাল, সেটা হচ্ছে এমবাপের উইনারে। তাহলে বুঝতে পারছেন 2021, 2025 রিসেন্টে স্পেন এগিয়ে। কিন্তু তবু ফ্রান্সকে তো হালকা নেওয়ার কোনো জায়গাই নেই। এমবাপে, ডেমবেলে, বারকোলা, ওলিসে, আমরা সকলে ভেবেছিলাম ফ্রান্সের মাঝমাঠটা হয়তো একটু ঢিলেমিলে, কিন্তু মোটামুটি এম কোণে যা খেলা দেখিয়েছে আগের দিন, আমি তো ভাই মানে আমি ফিদা। দিদিয়ার দেশর ট্যাকটিক্সে আমি মন থেকে খুশি। তার কারণটা কি জানেন? আমি আগের দিনও বলেছিলাম, আর্জেন্টিনার ক্ষেত্রে যেমন প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি প্লেয়ার মেসির জন্য খেলে, ফ্রান্সের ক্ষেত্রে আমার মনে হয় দিদিয়ার দেশর জন্য খেলছে। একে তো তার লাস্ট ওয়ার্ল্ড কাপ ফ্রান্সের হয়ে, এবং মানে কোচের জন্য প্রাণপাত করে দিচ্ছে প্রত্যেকটি প্লেয়ার। এবার আসা যাক ট্যাকটিক্যাল জায়গায়। ফ্রান্সের ওয়ার্ল্ড কাপের যে জায়গা, সেখানে ফ্রান্স খুব কমফোর্টেবলি প্রত্যেকটা উইন নিয়েছে। নরওয়ের ক্ষেত্রে হয়তো নরওয়ে সেকেন্ড টিম খেলেছিল, সেখানেও একটা গোল খেয়েছিল, সেটা একটা বিষয়। কিন্তু আদারওয়াইজ নকআউটে প্যারাগুয়ের ক্ষেত্রে একটু পিছিয়ে ছিল, কারণ প্যারাগুয়ে পুরোপুরি লো ব্লকে চলে গেছিলো, পেনাল্টিতে গোল পেয়েছিল। এছাড়া কিন্তু প্যারাগুয়ে বাদ দিলে বাকি প্রত্যেকটাতেই মোটামুটি কমফোর্টেবল জায়গায় ছিল। যেহেতু প্যারাগুয়ের ক্ষেত্রে লো ব্লক ছিল, প্ল্যান চেঞ্জ করে মরক্কোর ক্ষেত্রে 2-0 বলে দিয়ে দিচ্ছে। চেষ্টা পেয়েছে, জমারি রক্ষণভাগ ছিল, সেটা বদলে গেছে। এবার এমবাপে গোল না পেলে দেমবেলে দিচ্ছে, দেমবেলে গোল না পেলে বারকোলার একটা চান্স আছে, ডুয়োর আছে। হ্যাঁ, দু তিনটে চিন্তা হচ্ছে হলো তুচ্চমানের একটা এখনও পর্যন্ত চোট সে সারেনি, হয়তো স্পেনের ক্ষেত্রে সেরে উঠতেও পারে। আর ওলিসে, ওই ওলিসের যে পেসটা, ওই ওলিসের পেসটা একটা দুর্দান্ত কাজ করে দিচ্ছে ফ্রান্সের হয়ে। তার স্পেনের ক্ষেত্রে কি? স্পেনের ক্ষেত্রে রুথলেস মুড আছে। স্পেন বেলজিয়ামকে হারিয়েছে 2-1। আমার মনে হয় স্পেন একটু একটু করে খুলছে, যত সেমিফাইনালে আরও বেশি খুলবে। বেলজিয়ামের ক্ষেত্রে প্রথমবার গোল কনসিড করলো স্পেন, টুর্নামেন্টে কোনো জায়গায় গোল খায়নি। স্পেনের মানে ফ্রান্সের মাঝমাঠকে নিয়ে যদি প্রশ্ন ওঠে, স্পেনের প্রশ্ন উঠবে ফরওয়ার্ডকে নিয়ে। কারণ স্পেনে এখনও পর্যন্ত ফরওয়ার্ড লাইনে মানে প্রপার ফরওয়ার্ড তো স্পেনে নেই। ওই একটা সমস্যা স্পেনের ক্ষেত্রে চলছে। আদারওয়াইজ স্পেনের যে ডিফেন্স, সেটা অসামান্য, অসামান্য। মানে 19 বছরের ছেলে কুবার্সি দারুণ খেলছে ভাই। কোনো টিম চেঞ্জেস তো আমি দেখছি না। আমার মনে হয় স্পেন একটু চেঞ্জ করতে পারে। ওরা দুই উইং দিয়ে অ্যাটাক করতে পারে, এদিকে ইয়ামাল, এদিকে উইলিয়াম, এই দুজনকে দিয়ে হয়তো অ্যাটাকটা করলে মানে সেই পুরনো ফর্মকে ফিরে পাওয়া যেতে পারে স্পেনের। আর ইয়ামাল তো বলেই দিয়েছে যে ফ্রান্সের জন্যই তারা নাকি ওয়েট করছিল। তো ইয়েস, একটা দুর্দান্ত ব্যাটেল দেখতে পাবো। এবং এই ব্যাটেলটা না শুধুমাত্র ওয়ার্ল্ড কাপের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা বার্সেলোনার ক্ষেত্রে দেখেছি, বার্সেলোনা রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে দেখেছি যে ইয়ামাল ভাই মাদ্রিদকে এল ক্লাসিকোতে মানে তুলে তুলে আছাড় মারে। এল ক্লাসিকোতে শেষ 2-3 বছরে রিয়াল মাদ্রিদের খারাপ পারফরমেন্সের কারণই হচ্ছিল ইয়ামাল। মানে অসামান্য, মানে লেফট উইং দিয়ে ঢোকে স্যাট করে গোল দিচ্ছে ভাই। অন্য ফর্মে আর ছিল, আছে বলবো না, ছিল,
আস্তে আস্তে খুলছে। আর রদ্রি একটা দুর্দান্ত কাজ করছে। আগের দিন তো ফ্যাবিয়ান রুইজকে নামিয়েছিল, এবার হয়তো আবার পেদ্রিকেও নামাতে পারে। তো অনেক অপশান আছে স্পেনের হাতে, যেমন অপশন আছে ফ্রান্সের হাতে। তো এমবাপে ইয়ামালের লড়াইটা শুধুমাত্র ফ্রান্স আর স্পেনের মধ্যে সীমাবদ্ধ নয়, বার্সেলোনা রিয়াল মাদ্রিদের একটা মানে কী বলবো সাইকোলজিক্যাল একটা ব্যাটেল, একটা কি ব্যাটেল চলবে। তো এটা অনেক ধরনের অনেকগুলো লেয়ার ব্যাটেল ফ্রান্স আর স্পেনের মধ্যে চলছে, অনেকগুলো প্রতিশোধ, অনেকগুলো মানে দেওয়া নেওয়ার একটা ব্যাপার আছে। তো এই গেমটা কিন্তু ভাই একটা টপ নচ গেম হতে চলেছে। একটা বুম 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 মানে এক মুহূর্তে মুহূর্তে দেখবেন মানে বোম ফাটছে। কেউ খুব রিস্ক নেবে আমার তো মনে হয় না, দুম করে খুব মানে প্রেস করে দেবে। আমার মনে হয় সবাই দুজনেই খুব একটু সাবধানে খেলবে। প্রথম হাফটা তো অবশ্যই দুজনকে জল মেপে নেমে যায়, দুজন কেমন খেলছে। আবার এরকমও হতে পারে কোনো একটা টিম মনে করলে প্রথম হাফে আমি দিয়ে ওদের কনফিডেন্স লো করে দেবো, এটাও হতে পারে। আমার মতে এই সেমিফাইনালে শুধু একটা ম্যাচ নয়, দুটো পাওয়ার হাউস, দুটো স্টাইল, দুটো স্টারের কলিশন। আর আমার কাছে আমি ব্যক্তিগত স্তরে যেহেতু ইতিহাস, স্ট্যাট এবং সাইকোলজিক্যাল ব্যাটেলটা অনেক বেশি কাজ করে ফুটবলের মাঠে, তাই স্পেন স্লাইট এজে এগিয়ে আছে। রিসেন্ট হেড টু হেড মিডফিল্ড কন্ট্রোলেও স্পেন এগিয়ে, বাট যদি ফরওয়ার্ড লাইন ধরা হয় স্পেন অনেক পিছিয়ে ফ্রান্সের থেকে। কিন্তু হ্যাঁ, খেলা তো সেদিনের পিছে হয়। আর রিসেন্ট ফর্ম যেমন ফ্রান্সের এগিয়ে, আবার রিসেন্ট হেড টু হেড কোলিশনে কিন্তু আবার স্পেন এগিয়ে। তো এত সহজে তো বলা যাচ্ছে না, আমার কাছে স্পেন একটু এগিয়ে, কিন্তু সামান্য এগিয়ে হলেও ইটস অ্যাবসলিউটলি 50-50 ওয়ার, নক আউট ওয়ার, 50-50, যে কেউ জিততে পারে। এবং যেই জিতবে আমি আশা করি একটা দুর্দান্ত খেলা আমাদের মতো ফুটবল প্রেমীরা দেখতে পাবো। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান, আর জুড়ে থাকুন আমাদের সঙ্গে।